দর্শক, সম্রাট আকবরের আমলে পহেলা বৈশাখ উদযাপনের সাথে বাণিজ্য ও অর্থনীতির আনুষ্ঠানিক সংযোগ হয়। শুরুটা হয় রাষ্ট্রের মাধ্যমে। সম্রাটের অধীনে সব জমিদার চৈত্রের শেষ দিনে প্রজাদের জন্য বছরের শেষ খাজনা পরিশোধের দিন নির্ধারণ করেন। আর পরের দিন পহেলা বৈশাখে প্রজাদের মিষ্টিমুখ করানো কিংবা ভুরি ভোজের দিন নির্ধারণ করেন। রাষ্ট্রের এই নতুন রীতি শুরু থেকেই রপ্ত করে নেন রাজ্যের ব্যবসায়ীরাও। তারা চৈত্রের শেষ দিনে কিংবা পহেলা বৈশাখে গ্রাহকদের থেকে বছরের বাকি পাওনা তুলে নিয়ে হাল খাতা বা নতুন খাতায় হিসেব লেখার রীতি শুরু করেন। প্রজার কাছে জমিদারের আর গ্রাহকের কাছে ব্যবসায়ীর বাকি পাওনা ওঠানোর ফলে বিশাল অঙ্কের অর্থপ্রবাহ তৈরি হতো রাজ্যে, যা বাণিজ্য ও অর্থনীতিকে চাঙা করত। সময়ের বিবর্তনে এখন বৈশাখী অর্থনীতির রূপ কেমন, এ নিয়ে কথা বলতে চাই। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন পহেলা বৈশাখের এই বিশেষ অর্থযোগে অর্থনীতিবিদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহনাজ আফতাবী আতিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও অর্থনীতিবিদ অধ্যাপক হান্নানা বেগম। দুজনকেই নববর্ষের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। শুরুতেই মাহনাজ, আপনার কাছে আমি আসতে চাই, একটু জানতে চাইবো আপনার কাছে যে আসলে উন্নত বিশ্বে ট্র্যাডিশনাল পণ্য ও খাবারের দাম বেশি হয়, কিন্তু আমাদের এখানে আসলে তুলনামূলক কম। কি বলবেন, আসলে সমস্যাটি কোথায়? আসলে আমাদের দেশি পণ্য বা আমাদের যে দেশি কালচার গুলো আছে, হস্তশিল্প কারুপণ্য যেগুলো আছে, সেগুলো প্রপার ব্র্যান্ডিং হয়নি। যদি আমরা এটাকে উৎসবকে কেন্দ্র করে, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যদি আমরা এটাকে প্রপারলি ব্র্যান্ডিং করতে পারি, তাহলে কিন্তু এই খাতটা আমাদের ফরেন আর্নিংস এর একটা নতুন খাত হতে পারতো। এই যে পাট জাতীয় পণ্য আছে, পোড়ামাটির যে পণ্যগুলো আছে। আর পহেলা বৈশাখের উৎসবটা কিন্তু অন্যান্য সব উৎসব থেকে আলাদা, কারণ এই উৎসবে কিন্তু আমরা দেশি পণ্যগুলা বেশি ব্যবহার করি। দেশি শাড়ি হোক, দেশি পাঞ্জাবি হোক, অথবা দেশীয় যে খাবারগুলো আছে, দেশীয় ফল যেগুলো আছে, এগুলো কিন্তু এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা কিন্তু সুন্দরভাবে যদি ব্র্যান্ডিং করতে পারতাম, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য আরো অনেক ইতিবাচক হতো। জি, আর পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা কিন্তু আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকেও কিন্তু আমরা ফ্লারিশ করতে পারি। যেরকম ব্রাজিলে ওদের যে কার্নিভালটা হয়, সাম্বা কার্নিভালটা হয়, এটাকে কেন্দ্র করে কিন্তু ওরা প্রতি বছর প্রায় 10 থেকে 20 লাখ শুধুমাত্র ট্যুরিস্ট শুধুমাত্র এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু ব্রাজিল ভ্রমণ করতে আসে। আমাদের এই যে ধরেন পহেলা বৈশাখে আমাদের যে মঙ্গল শোভাযাত্রাটা হয়, এটা কিন্তু ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্ত, কিন্তু এটা কিন্তু কোনো ব্র্যান্ডিং হয়। যদি আমরা প্রপারলি ব্র্যান্ডিং করতে পারতাম, তাহলে কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করতে কিন্তু দেশি বিদেশি প্রচুর পর্যটক বাংলাদেশে আসতো, এবং তখন কি হতো যে আমরা আরো আরো বেশি কর্মসংস্থান ক্রিয়েট করতে পারতাম, আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম। সেটাই, আপনি আছেন আমার সঙ্গে মাহনাজ আফতাবী আতিক। আমি একটু ফিরতে চাই, আমার সঙ্গে এই মুহূর্তে হান্নানা বেগমও যুক্ত হয়েছেন। হান্নানা বেগম, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ। অবশ্যই। আচ্ছা, যেটি আসলে মাহনাজ আফতাবীও বলছিলেন যে আমরা কিন্তু আমাদের পর্যটন শিল্প থেকেও অনেক বেশি আয় করতে পারি। ঐতিহ্যকে নির্ভর করে আন্তর্জাতিক পর্যটন থেকে বাংলাদেশ আসলে কিভাবে তার আয় বাড়াতে পারে? বাংলাদেশ কিভাবে? এই যে নববর্ষ উপলক্ষে বলছেন? জি, না এমনিই বলছেন? নববর্ষ উপলক্ষে। বাংলাদেশে যারা, বিশেষত বাঙালি যারা আছেন, বিদেশে যারা থাকেন, আমরা যদি এই নববর্ষের উৎসবটাকে একটা বিশেষ উৎসব, যেমন মনে করেন ঈদ, কোরবান, আমাদের ঈদুল আজহা, যেগুলো আমরা যখন উদযাপন করি, সাধারণত বাঙালিরা যারা বিদেশে আছেন তারা চেষ্টা করেন পরিবারের সাথে একসাথে হতে। এখন আমরা যদি এই আনন্দ উৎসবকে, এই বাঙালিয়ানাকে আরো বেশি উজ্জীবিত করতে পারি, আরো বেশি মায়া মমতায়, রাজনীতিতে, স্বদেশের আন্দোলনে, সাহিত্যে আরো তুলে ধরতে পারি, তাহলে আমি মনে করি দেশি বিদেশি আমদানি রপ্তানি কিংবা দেশের মানুষের বিদেশে যারা আছেন তাদের যে আগ্রহ দেশের প্রতি, এই মুহূর্তে এই নববর্ষকে উপলক্ষে আমরা যেমন পরিবারের মধ্যে নববর্ষের প্রস্তুতি নিয়েছি, গ্রামে যারা একবারে ঘরের বউ থেকে যারা বড় ব্যবসা করছেন তারা করছেন, হালখাতা খোলা হচ্ছে, এইভাবে দেশে বিদেশে আমরা যদি এটাকে আমাদের সাহিত্যের মধ্যে তুলে ধরতে পারি,
আমরা যদি আমাদের অর্থনীতির মধ্যে তুলে ধরতে পারি, তাহলে আগামীতে এটাকে অর্জন করে আমাদের দেশপ্রেম, ভালোবাসা, দেশাত্মবোধ এবং অর্থনৈতিক অবস্থা সবকিছুরই পরিবর্তন করতে পারি। এবং মানব প্রেম, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা আজকে বিশ্বে চলে গেছে, অনেক কমে গেছে। এই জিনিসটারও পরিবর্তন হতে পারে। আমি মাহনাজ আফতাবী আপনার কাছে আবারও ফিরতে চাই। আসলে কিছুক্ষণ আগে যে বিষয়ে কথা হচ্ছিল যে উন্নত বিশ্বের যেরকম ট্র্যাডিশনাল পণ্য খাবারের দাম অনেক বেশি হয়, কিন্তু আমাদের এখানে তুলনামূলক বেশ অনেকটা কম। আমরা শুধু এটিই নয়, আমাদের কিন্তু হস্তশিল্পের পণ্যের দামও অনেক কম হয়। এতে আসলে মূল্য সংযোজন কিভাবে করা যায় একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। আপনার কাছে কি মনে হয়? এটার মূল্য সংযোজনের আসলে মেইন উপায় কিন্তু হচ্ছে আসলে ব্র্যান্ডিং করা, গ্লোবাল ব্র্যান্ডিং করা। এবং আমার কাছে মনে হয় যে এই যে উৎসব কেন্দ্রিক আমরা যেই এখন যেরকম হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, সো এই যে দেখেন আমরা কিন্তু এখন ঘরে ঘরে কিন্তু ইনফ্লুয়েন্সার আছে। সো আমরা যে মনে করেন বাসায় হয়তো পহেলা বৈশাখের যে খাবারের আয়োজনটা করা হয়, এটাও কিন্তু আমরা মাটির তৈরি তৈজসপত্র বা দেশ পাশের তৈরি তৈজসপত্র এগুলো ইউজ করে কিন্তু এগুলাকেই কিন্তু পরিবেশন করা হচ্ছে। সেগুলাকে যদি আসলে সুন্দরভাবে সবার কাছে তুলে ধরা যায়, এটার শৈল্পিকতাটা যদি সবার কাছে তুলে ধরা যায় এবং সাধারণ মানুষ বলুন, সেলিব্রিটি বলুন, তাদের মাধ্যমে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে দেশে এবং বিদেশেও কিন্তু এটার চাহিদা আস্তে আস্তে আরো বাড়বে। এবং আমার কাছে মনে হয় যে এই যে মূল্য সংযোজনের ব্যাপারটা বলছেন, আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং সেটা কিন্তু এটা করার একটা প্রথম ধাপ হতে পারে বলে আমি মনে করি। এবং পরে আস্তে আস্তে সরকারের অবশ্যই প্রণোদনা প্রয়োজন হবে এবং আমাদের যারা দেশীয় কুটির শিল্পে যেসব মানুষরা যুক্ত আছেন তাদের কিন্তু স্কিল খুবই ভালো, কিন্তু আরেকটু বেটার ডিজাইন তাদেরকে দেওয়া, ডিজাইনার যিনি আছেন বা সুপারভাইজার যিনি আছেন, আরো থাকে না যে পুরো বিশ্বের জন্য যদি জিনিসটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে জিনিসটাকে আরো ভালোভাবে মূল্য সংযোজন করতে পারবো। অধ্যাপক হান্নানা বেগম, আপনার কাছে ফিরতে চাই। বিরতির আগে কথা হচ্ছিল যে আসলে হস্তশিল্পের পণ্যের দাম নিয়ে এতে কিভাবে মূল্য সংযোজন করা যায়। বেশ কিছু পরামর্শ দিচ্ছিলেন মাহতাজ আফতাবী। একটু আপনার পরামর্শ শুনতে চাইবো, আসলে কিভাবে এখানে মূল্য সংযোজন করা যায় বলে আপনি মনে করেন? মূল্য সংযোজন তো যারা উৎপাদন করেন এবং যারা বিক্রির সাথে জড়িত, এটা তো তারাই করেন, তারাই করতে পারেন। এখন আমরা যদি মনে করি মূল্য সংযোজন তো হচ্ছে মাত্র কর, যেটা থেকে আমরা সরাসরি টাকাটা নির্বিঘ্নভাবে তুলে আনতে পারি, কিন্তু এটা বাড়ালে তো গরিব মানুষ যারা, সাধারণ মানুষ যারা, তাদের উপরে চাপ পড়ে। আমরা যদি মনে করি যে হ্যাঁ, আরো আমাদের করটা আসা দরকার আমাদের ভোলটা উন্নত হওয়ার জন্য, তাহলে আমরা মূল্য সংযোজন কর বসাতেই পারি। তাহলে প্রত্যেকটা ইউনিট, যেমন মনে করেন এই যে আমরা যে পাটি তৈরি করে, মহিলার যে পাটি তৈরি করেন, এখানে যতগুলো উপাদান আছে প্রত্যেকটার উপরে মূল্য সংযোজন করতে হবে। আপনি এর সাথে কি আর কিছু বলতে চাচ্ছেন? না, আমি মনে করি আমাদের যে মূল্য সংযোজন কর এটা যথেষ্ট আছে, আর নতুন করে কি মূল্য সংযোজন কর বসানোর দরকার আছে? আসলে এখানে এটা নিয়ে আসলে আর বড় করে আলোচনার দাবি রাখে হান্নানা বেগম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সময়ও একেবারে শেষ। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য। এবং মানহাজ আফতাবী আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে।